প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নানিয়ারচর সরকারি কলেজের আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের বিষয় জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। আজকের পাঠ প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এবং এই অধ্যায়ের আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পর্ব করডাটা। এর আগের ক্লাসগুলোতে নন করডাটার 8টি পর্ব নিয়ে আলোচনা করেছি। এই যে নন করডাটা বলছি, এগুলো কিসের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছিল তোমাদের মনে আছে? নটোকর্ডের উপর ভিত্তি করে এই শ্রেণীভাগটি করা হয়েছিল। নটোকর্ড কী জিনিস? নটোকর্ড হচ্ছে জীবের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক টিস্যুর দণ্ড, সেই টিস্যুর দণ্ডকেই বলা হচ্ছে কি নটোকর্ড। তো নটোকর্ডের উপর উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে এই নন করডাটা ও করডাটা ভাগ করা হয়েছিল। মোট 33টি পর্বের মধ্যে প্রধান যে 9টি পর্ব বলা হয়েছে, সেই প্রধান 9টি পর্বের মধ্যে 8টি পর্ব হচ্ছে নন করডাটা, যেগুলো নিয়ে আমি গত ক্লাসগুলোতে আলোচনা করেছি, এবং আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পর্ব করডাটা নিয়ে। তো আশা করি তোমরা নন করডাটার যে 8টি পর্ব নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো তোমরা পরে আয়ত্তের মধ্যে নিয়ে এসেছো। তো আজকে পর্ব করডাটার মধ্যে প্রথমে আমরা দেখি এই করডাটা শব্দটি কোথা থেকে এসেছে। দেখো, ল্যাটিন শব্দ কর্ডা এবং গ্রিক শব্দ আটা, এই দুটি শব্দ নিয়েই করডাটা শব্দটি গঠিত হয়েছে। তো করডা শব্দের অর্থ কি? রজ্জু। রজ্জু মানে দড়ি, সাধারণভাবে আমরা দড়ি বলি, সেটাকে রজ্জু বলা হয়। যে অংশটা আছে সেটা হচ্ছে দড়ির মতো কিছুটা। এবং আটা অর্থ হচ্ছে বহন করা, অর্থাৎ রজ্জু বহন করে যেসব প্রাণীরা, সেসব প্রাণীরাই হচ্ছে করডাটা পর্বভুক্ত প্রাণী। 1885 সালে ব্যাটসন সর্বপ্রথম এই পর্বের নামকরণ করেন। এই সাল এবং নাম মনে রাখবে। এবার দেখি আমরা করডাটা কাকে বলে। যেসব প্রাণীর জীবনে কোনো না কোনো পর্যায়ে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক নটোকর্ডে থাকে, তাদের করডাটা বলে। এদের স্নায়ুরজ্জু পৃষ্ঠীয় ও ফাঁপা। জীবনের যে কোনো পর্যায়ে গলবিলের দুপাশে কয়েক জোড়া ফুলকারন্ধ্র থাকে। আমরা এই চিত্রটি দেখি এখন। এটা হচ্ছে কর্ডেটদের মৌলিক দেহ গঠন। সকল কর্ডেটের একদম ভ্রূণীয় অবস্থায় তাদের দেহ গঠনটা এইরকমই থাকে, সেজন্য বলা হচ্ছে কর্ডেটদের মৌলিক দেহ গঠন। এটা তোমরা বইয়ের মধ্যেই পাবে। এই যে দেখো, ফাঁপা স্নায়ুরজ্জু, নিরেট নটোকর্ড, এই যে কালো যেই দণ্ডটা দেখছো সেটাই হচ্ছে, যে একটু আগে বললাম টিস্যুর দণ্ড, সেই টিস্যুর দণ্ডটাই হচ্ছে এই নিরেট নটোকর্ড। আর নটোকর্ডের উপরে লম্বালম্বিভাবে এই যে ফাঁপা স্নায়ুরজ্জু অবস্থিত। এই হলো তোমাদের কর্ডেটদের মৌলিক দেহ গঠন। এখানে অ্যান্ডোস্টাইল, গলবিলীয় ফুলকা ছিদ্র বা রন্ধ্র, পায়ু ছিদ্র, এগুলো নিয়ে আমরা বৈশিষ্ট্য পড়ার সময় আলোচনা করব। তো এই যে করডাটা পর্বভুক্ত প্রাণী, আমরা মানুষেরা কিন্তু করডাটা পর্বভুক্ত প্রাণীদেরকেই বেশি চিনে থাকি। এখন বাজারে প্রচুর পরিমাণে মাছ বিক্রি করে, তোমরা দেখেছো নিশ্চয়। ওখানে খুব ছোট মাছ থেকে অনেক বড় বড় মাছ। খুব ছোট মাছের মধ্যে কে আছে, কোনটা আছে জানো? এই যে কাচকি মাছ, খুব ছোট ছোট মাছ। এই কাচকি মাছও কিন্তু করডাটা পর্বভুক্ত প্রাণী। এবং বৃহৎ বিশাল হাতি, সেও কিন্তু করডাটা পর্বভুক্ত প্রাণী। আর আমরা মানুষ, বুদ্ধিমান প্রাণী যাদেরকে বলা হয়, তো আমরা মানুষরাও কিন্তু করডাটা পর্বভুক্ত প্রাণী। এবং তোমরা জানো, অসংখ্য আশেপাশে যত প্রকার প্রাণী দেখা যায়,
আমাদের জীবনের সাথে সম্পর্কিত অনেক প্রাণীই আছে আমরা যেগুলোকে চিনি, জঙ্গলে থাকে, আমাদের আশেপাশে থাকে, গৃহপালিত কিংবা গৃহপালিত না ঠিক কিন্তু আমাদের উপর নির্ভর করে বেঁচে থাকে, এরকম অনেক প্রাণী আছে, সব কিন্তু করডাটা পর্বভুক্ত প্রাণী। চলো এবার আমরা করডাটা পর্বের বৈশিষ্ট্যগুলো দেখি। আচ্ছা, আরেকটি কথা, আমাদের করডাটা পর্বের সবচেয়ে কাছের যেই পর্ব রয়েছে সেটি কোনটি? হ্যাঁ, ইকাইনোডার্মাটা। হ্যাঁ, ইকাইনোডার্মাটা। তারপর আরেকটি হচ্ছে কি হেমিকর্ডাটা, যেটা কিনা মাইনর পর্বের মধ্যে রয়েছে। এই ইকাইনোডার্মাটা এবং হেমিকর্ডাটা হচ্ছে করডাটা পর্বের সবচেয়ে ঘনিষ্ঠ এবং কাছের পর্ব। তো মনে রেখো তথ্যটা। এবার দেখো আমরা করডাটা পর্বের বৈশিষ্ট্যগুলো একটু দেখি। প্রথমেই নটোকর্ড। হ্যাঁ, ভ্রূণাবস্থায় অথবা আজীবন কর্ডেটের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক নিরেট নটোকর্ডে থাকে। এই যে কালো যে অংশটা দেখছো সেটা হচ্ছে এই যে দণ্ডের মতো, সেটাই হচ্ছে নটোকর্ড। হ্যাঁ, উন্নত প্রাণীদের পূর্ণাঙ্গ অবস্থায় এটি মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। উন্নত প্রাণী ধরো আমরা মানুষদের কিন্তু এই নটোকর্ড পরবর্তীতে মেরুদণ্ডে পরিণত হয়। এইটা যদিও এখানে মেরুদণ্ডটা দেখানো হয়নি, তারপরে তোমরা জানো এই মেরুদণ্ডটা ঠিক এই পৃষ্ঠের এইদিকে থাকে। হ্যাঁ, তারপর এসব প্রাণীকে তখন মেরুদণ্ডী প্রাণী নামে অভিহিত করা হয়। তার মানে বুঝতে পারছো যে কর্ডেটের মধ্যেও ভাগ আছে, যেসব কর্ডেটের মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বা ভার্টিব্রেটস নামে ডাকা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো স্নায়ুরজ্জু। আচ্ছা, আমি আরেকটু এখানে রাখি। স্নায়ুরজ্জু নটোকর্ডের ঠিক উপরে লম্ব অক্ষ বরাবর, এই যে নটোকর্ডের ঠিক উপরে গোলাপি রঙের যে দণ্ডটা দেখা যাচ্ছে, খেয়াল করো, নলাকার স্নায়ুরজ্জু থাকে। হ্যাঁ, মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে স্নায়ুরজ্জুটি পরিবর্তিত হয়ে সম্মুখ প্রান্তে মস্তিষ্ক ও পশ্চাতে হচ্ছে সুষুম্না কাণ্ড গঠন করে। এই যে দেখো, সম্মুখ দিকে মস্তিষ্ক ব্রেইন এবং পশ্চাতে এই যে পিছনের দিকে কি গঠন করছে, স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড বলি আমরা। হ্যাঁ, সুষুম্না কাণ্ড, এই যে সুষুম্না কাণ্ড গঠন করে কে? স্নায়ুরজ্জু। কোনটা? সেটা এই যে এখানে গোলাপি রঙের যেই দণ্ডটা দেখা যাচ্ছে সেটা ফাঁপা স্নায়ুরজ্জু যেটা বলা হচ্ছে। তারপর দেখো গলবিলীয় ফুলকারন্ধ্র। জীবনের যে কোনো দশায় বা আজীবন কর্ডেটে গলবিলের দুপাশে কয়েক জোড়া ফুলকারন্ধ্র থাকে। উন্নত কর্ডেটে ফুলকারন্ধ্রের বিলোপ ঘটে। এই ক্ষেত্রে বলা যায় যে সাধারণত ভ্রূণীয় দশায় সকল কর্ডেটের ফুলকাছিদ্র থাকে বা ফুলকারন্ধ্র থাকে। হ্যাঁ, এই ফুলকারন্ধ্র শ্বসনে সাহায্য করে থাকে। তখন শ্বসন ছাড়াও আবার একটি কাজে সাহায্য করে, সেটা হচ্ছে খাদ্য গ্রহণে। কর্ডেটের কিছু অংশের কিন্তু সারা জীবন ফুলকারন্ধ্র দেখা যায়। আবার ফুসফুসধারী কর্ডেটদের ক্ষেত্রে পরবর্তীতে, অর্থাৎ পরিস্ফুরণের পরবর্তী পর্যায়ে, হ্যাঁ, পরবর্তীতে যে বৃদ্ধিকাল থাকে, ওই বৃদ্ধিকালে এগুলো আবার কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। যেমন মানুষের ক্ষেত্রে কি ঘটে? ওই গলবিলীয় যে ফুলকারন্ধ্রগুলো থাকে সেগুলো পরে নিম্ন চোয়াল ও অভ্যন্তরীণ যে মধ্যকর্ণ থাকে সেটা গঠন করে। এরপরে দেখো অ্যান্ডোস্টাইল। এই যে আমরা এখানে দেখেছিলাম অ্যান্ডোস্টাইল। হ্যাঁ, গলবিলীয় ফুলকারন্ধ্রের নিচেই অ্যান্ডোস্টাইল। অ্যান্ডোস্টাইলটা কি জিনিস আমরা একটু দেখি। অ্যান্ডোস্টাইল, গলবিলের নিচে অ্যান্ডোস্টাইল নামক অঙ্গ থাকে। এটি পরবর্তীতে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। এই যে আমি একটা চিত্র দিয়েছি এখানে, এই গলার চিত্র। এখানে গলবিলের ঠিক নিচে যেটা কি থাকে, অ্যান্ডোস্টাইল থাকে। সেই অ্যান্ডোস্টাইল কিসে পরিণত হয়েছে? এই যে থাইরয়েড গ্ল্যান্ডে দেখা যাচ্ছে, এই লাল রঙের প্রজাপতির মতো দেখতে। হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে কি
থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয় কে অ্যান্ডোস্টাইল, এটাই হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। রক্ত সংবহনতন্ত্র দেখো, কর্ডেটদের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের, অর্থাৎ রক্ত সর্বদাই রক্তবাহিকা ও হৃদযন্ত্রের ভিতর আবদ্ধ থেকেই প্রবাহিত হয়। এটা কিন্তু এর আগে অনেকবার আলোচনা করেছি আমি, কখনোই দেহগহ্বরে উন্মুক্ত হয় না। ওই যে আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীদের ক্ষেত্রে দেখেছিলে তোমরা যে তাদের রক্ত হৃৎপিণ্ড তারপর হিমোসিলে উন্মুক্ত হয়, এই ক্ষেত্রে কিন্তু কোনো দেহগহ্বরে উন্মুক্ত হয় না। হ্যাঁ, রক্তের লোহিত কণিকায় কি থাকে? হিমোগ্লোবিন থাকে। আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীদের কিন্তু তোমরা দেখেছিলে যে তাদের হিমোগ্লোবিন থাকে না। হৃৎপিণ্ডের অবস্থান, কর্ডেটে অঙ্কীয় দেশে অবস্থান করে কে? হৃৎপিণ্ড। এই যে দেখো এখানে একটা চিত্র দিয়েছি, এটা তার অঙ্কীয় দেশ, অর্থাৎ হচ্ছে বক্ষ দেশে। হ্যাঁ, পৃষ্ঠীয় দেশে না, বক্ষ দেশে হৃৎপিণ্ড অবস্থান করে। আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীদের ক্ষেত্রে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ঘাসফড়িংয়ের চিত্র দেখিয়েছিলাম, ওখানে তাদের কিন্তু পৃষ্ঠের মধ্যে পৃষ্ঠের দিকে হৃৎপিণ্ডের অবস্থান। পার্শ্বপদ, মেরুদণ্ডীদের দুজোড়া পার্শ্বপদ থাকে যা অন্তঃকঙ্কালে অবলম্বিত। দুজোড়া পার্শ্বপদ থাকে, হ্যাঁ, হাত পা, মানুষের ক্ষেত্রে সেটা। খণ্ডকায়ন, কর্ডেটের খণ্ডকায়ন দেহপ্রাচীর, মস্তিষ্ক ও লেজে সীমাবদ্ধ থাকে। তারপর লেজ, ভ্রূণ দশায় লেজের পশ্চাতে স্পেশাল স্থিতিস্থাপক লেজ থাকে। অনেক ক্ষেত্রে এটিও পরবর্তীতে বিলীন হয়ে যায়। মানুষের লেজ আছে, আমাদের কি লেজ আছে? আমাদের ভ্রূণ অবস্থায় লেজ থাকে। হ্যাঁ, এই যে দেখো এখানে মাস্কুলার পোস্ট অ্যানাল টেইল, এই লেজটা কিন্তু আমাদের পরবর্তীতে বিলীন হয়ে যায়। হ্যাঁ, তো সেজন্য আমাদের কোনো লেজ নেই। এটা হচ্ছে এর আগে উপরে যেটা দিয়েছি সেটা হচ্ছে বাংলায় ছিল, এটা হচ্ছে ইংলিশে, একই চিত্র। হ্যাঁ, টিপিক্যাল কর্ডেট। এই গেল হচ্ছে কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য। তোমরা অবশ্যই পড়ে ফেলবে। সৃজনশীল প্রশ্নে থাকে, উদ্দীপকে হয়তো কর্ডেটের চিত্র থাকতে পারে, নতুবা কর্ডেটের কোনো একটা বর্ণনা থাকতে পারে। তারপর প্রশ্নের মধ্যে বিশেষ করে এটা আসে হচ্ছে প্রয়োগে। হ্যাঁ, প্রয়োগে হয়তো দেয়া হলো উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি যে পর্বের, সেই পর্বের বৈশিষ্ট্য বর্ণনা করো। তো সেক্ষেত্রে তোমাদের এই বৈশিষ্ট্যটা খুবই কমন একটা প্রশ্ন, তোমরা অবশ্যই পড়ে ফেলবে। তারপর এখানে দেখো কর্ডাটা পর্বের শ্রেণীবিন্যাস। তো এখানে লেখা আছে হচ্ছে শ্রেণী পর্যন্ত, অর্থাৎ শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমরা শ্রেণীবিন্যাসের ধাপ পড়েছিলাম কয়টি? 7টি। কী কী ছিল সেগুলো? পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। হ্যাঁ, তো এখানে আমরা কিন্তু শ্রেণী পর্যন্তই আলোচনা করব, আর বর্গ, গোত্র, গণ, প্রজাতিতে যাব না। সেজন্য এখানে লেখা হয়েছে কি শ্রেণী পর্যন্ত। তো দেখো এখানে হিকম্যান অ্যাট এল কেন লেখে এটা এর আগে বলেছিলাম যে অ্যাট এলিয়া শব্দ থেকে অ্যাট এল, তো এর অর্থ হচ্ছে এবং অন্যান্য, অর্থাৎ হচ্ছে হিকম্যান এবং অন্যান্য বিজ্ঞানীরা 2017 সালে যেই প্রাণীর যে শ্রেণীবিন্যাস প্রদান করেন, সেই শ্রেণীবিন্যাস অনুযায়ী আমি এখানে যে ছকটি দিয়েছি সেই ছকটি তাদের শ্রেণীবিন্যাস অনুযায়ী করা হয়েছে। হ্যাঁ, চলো আমরা দেখি যে কর্ডাটা পর্বকে কিভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে। প্রথমেই তাকে 3টি সাবফাইলামে বিভক্ত করা হয়েছে। সাবফাইলাম বা উপপর্ব 1 হচ্ছে ইউরোকর্ডাটা, সাবফাইলাম 2 সেফালোকর্ডাটা, আর সাবফাইলাম 3 ভার্টিব্রাটা। তো সাবফাইলাম 1 ইউরোকর্ডাটাকে আবার 3টি ক্লাসে ভাগ করা হয়েছে। কি কি? অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, লার্ভেসিয়া। আরেকবার বলি, ক্লাস 1 অ্যাসিডিয়াসিয়া, ক্লাস 2 থ্যালিয়াসিয়া, ক্লাস 3 লার্ভেসিয়া। সাবফাইলাম 2 সেফালোকর্ডাটা, এর কোনো আর ভাগ নেই, শ্রেণীবিভাগ নেই। সাবফাইলাম 3 দেখো ভার্টিব্রাটা, একটু আগে আমরা ভার্টিব্রেটস পড়েছিলাম, কাদেরকে? যাদের মেরুদণ্ড আছে।
তো দেখো এখানে ভার্টিব্রাটাকে আবার দুটি সুপার ক্লাসে ভাগ করা হয়েছে। কি সাইক্লোস্টোমাটা এবং সুপার ক্লাস ন্যাথোস্টোমাটা। এগুলো কিন্তু আগের বইয়ে গত বছরের বইয়েও মনে হয় এই সাইক্লোস্টোমাটাই আছে, তবে অনেক আগের বইয়ে এগুলো কিন্তু অন্যরকম ছিল, একনাথা ন্যাটোস্টোমাটা এই টাইপের করেছিল। তবে এখন চেঞ্জ করে এভাবে নিয়ে আসা হয়েছে যে সুপার ক্লাস 2017 সালের শ্রেণীবিন্যাস অনুযায়ী, হ্যাঁ, সুপার ক্লাস সাইক্লোস্টোমাটা এবং সুপার ক্লাস ন্যাথোস্টোমাটা। তো সুপার ক্লাস সাইক্লোস্টোমাটাকে আবার দুটি শ্রেণীতে ভাগ করা হয়। এক হচ্ছে মিক্সিনি, ক্লাস 2 হচ্ছে পেট্রোমাইজন্টিডা। ক্লাস 1 কি মিক্সিনি এবং ক্লাস 2 হচ্ছে পেট্রোমাইজন্টিডা। তারপর সুপার ক্লাস ন্যাথোস্টোমাটাকে 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, ক্লাসে বা শ্রেণীতে ভাগ করা হয়েছে। কি সেগুলো আমরা একটু দেখি। কন্ড্রিকথিস, আরেকবার বলছি কন্ড্রিকথিস ক্লাস 2, অ্যাক্টিনোপটেরিজি ক্লাস 3, সার্কোপটেরিজি। এই অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি এই দুটিকে কিন্তু আগের সময়ে মানে আরও আগে একসাথে অস্টিকটিস নামে বলা হতো, হ্যাঁ। এখন সেটাকে ভাগ করে অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি দুটি ক্লাসে ভাগ করা হয়েছে। ক্লাস 4 দেখো অ্যামফিবিয়া, ক্লাস 5 রেপটিলিয়াও বলে, ক্লাস 6 অ্যাভিস, ক্লাস 7 ম্যামালিয়া। এগুলো বিস্তারিত বর্ণনা আমি এখন দিচ্ছি না, পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব আমি। তো এখানে দেখো সাইক্লোস্টোমাটা এবং ন্যাথোস্টোমাটার ক্ষেত্রে দেখো প্রথম অক্ষরটি কিন্তু জি, এটা অবশ্যই খেয়ালে রাখবে, এখানে জিটা উচ্চারিত হচ্ছে না। তো এখানে একটি কথা লেখা আছে দেখো, এই ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা, হ্যাঁ, এর মধ্যে এর অন্তর্গত যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোর দেহ হচ্ছে সরল প্রকৃতির এবং এদের মেরুদণ্ড গঠিত হয় না, হ্যাঁ, সেজন্য এদেরকে প্রোটোকর্ডাটা বা আদিকর্ডাটা বলা হয়। এই বিষয়টা বা এই তথ্যটা জেনে রাখবে। বা প্রোটোকর্ডাটা বা আদিকর্ডাটা কি আসলে যাতে বলতে পারো। এখানে দেখো আজকে আমরা আলোচনা করব হচ্ছে এখানের কেবল ইউরোকর্ডাটা সাবফাইলাম বা উপপর্বটি নিয়ে, হ্যাঁ। ইউরোকর্ডাটার শ্রেণী বিভাগে আমরা দেখেছি হচ্ছে কি কিংডম অ্যানিমেলিয়া, ফাইলাম কর্ডাটা, সাবফাইলাম ইউরোকর্ডাটা, যাকে আরেকটা নামে বলা হচ্ছে টিউনিকেটস, হ্যাঁ। তারপর ক্লাস 3টি, এক হচ্ছে অ্যাসিডিয়েসিয়া, যেটাকে সি স্কুইডস বলা হচ্ছে, 2 হচ্ছে লার্ভেসিয়া, যাদেরকে বলা হচ্ছে লার্ভেসিয়ান্স, আর 3 হচ্ছে থেলিয়েসিয়া, যাদেরকে বলা হচ্ছে থেলিয়েসিয়ান্স। এবার আমরা সাবফাইলাম ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো একটু দেখি। পরিণত প্রাণীতে নটোকর্ডে থাকে না, লার্ভা দশায় কেবল লেজে নটোকর্ডে থাকে। 2, পরিণত প্রাণী নিশ্চল এবং স্থায়ীভাবে নিমজ্জিত কোনো বস্তুর সঙ্গে আটকে থাকে, কিন্তু লার্ভা মুক্ত সাঁতারু। যখন লার্ভা অবস্থায় থাকে তখন এগুলো মুক্তভাবে সাঁতার কাটতে পারে, কিন্তু পরিণত অবস্থায় কি হয়, পরিণত অবস্থায় প্রাণী নিশ্চল হয়ে যায় এবং কোনো একটা নিমজ্জিত, মানে যেহেতু পানির নিচে থাকে, নিমজ্জিত কোনো একটা বস্তুর সাথে তারা আটকে থাকে, হ্যাঁ, স্থায়ীভাবে। 3 দেখো দেহ সেলুলোজ নির্মিত টিউনিক বা টেস্ট নামক আচ্ছাদনে আবৃত, হ্যাঁ। সকলেই সামুদ্রিক এবং সাগরের তলদেশে একক বা কলোনি গঠন করে বাস করে। এই যে দেখো এখানে যেই চিত্রটি দিয়েছি, সকলেই সামুদ্রিক, এই উপপর্বের মধ্যে অন্তর্ভুক্ত যতগুলো প্রাণী আছে সবগুলোই সামুদ্রিক এবং সেই সমুদ্রের তলদেশে তারা এককভাবে বসবাস করতে পারে। এই যে একটি এককভাবেও বসবাস করতে পারে, আবার কলোনি গঠন করেও বাস করে। এখানে যেমন একটা কলোনি দেখা যাচ্ছে, টিউনিক্যাটসের একটা কলোনি, হ্যাঁ।
এই গেল ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য, অবশ্যই পড়ে ফেলবে। তারপর এখানে একটি প্রশ্ন সংযুক্ত করেছি, দেখো ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের সাগর ফোয়ারা বলা হয় কেন? পৃথিবীর সব সমুদ্র উপকূলে অগভীর পানিতে, খেয়াল করো সমুদ্র উপকূলে কিন্তু, এবং অগভীর পানিতে এই পর্বের প্রাণীদের পাওয়া যায়। হ্যাঁ, কিছু প্রজাতি সাইফন, একটা ছিদ্র, হ্যাঁ, সাইফন দিয়ে সজোরে পানি উৎসারিত করে বলে এদের সাগর ফোয়ারা বলা হয়। বইয়ের মধ্যে আছে, বই থেকে তোমরা নিজেরাও তৈরি করে নিতে পারবে। এখানে তাদেরকে কেন সাগর ফোয়ারা বলা হচ্ছে তার একটা ভিডিও আমি সংযুক্ত করেছি অনলাইন থেকে। যেহেতু ভিডিওটা সংযুক্ত করেছি একটু দেরিতে খুলে, তোমাদের নেটওয়ার্কে যদি সমস্যা হয় হয়তো দেখতে পারবে না, তবে যখন নেটওয়ার্কের একটা সুবিধাজনক নেটওয়ার্কের মধ্যে চলে আসবে তখন দেখতে পারবে। হ্যাঁ, এই যে দেখো সমুদ্র উপকূলের যেখানে পানি কম থাকে সেখানে এদেরকে দেখা যায়। এই যে সাইফন খুলে গেছে। হ্যাঁ, এখানে যেহেতু পানি কম সেজন্য এখানে ফোয়ারাটা দেখা যায় না। এই যে দেখো এই যে দেখছো, এই যে এইটাই হচ্ছে ফোয়ারার মতো উৎসাহিত, পানি উৎসাহিত করে দেয় সাইফন দিয়ে। আরেকটা খুব ভালোভাবে দেখা যায় সেটা দেখি আমরা। হ্যাঁ, এই যে এখন 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 এই ফোয়ারার মতো, তাই না? আচ্ছা, আমাদের আর দেখার দরকার নেই, তোমরা দেখতে পেয়েছো প্রাণীগুলো কিভাবে ফোয়ারার মতো কাজ করে এবং কিভাবে থাকে এবং কীরকম আচরণ করে। হ্যাঁ, এখন দেখো ইউরোকর্ডাটা পর্বের যে 3টি শ্রেণী আছে সেগুলোর এখানে আমি 2টি করে উদাহরণ দিয়ে দিয়েছি। চলো আমরা একটু দেখি। 3টে শ্রেণীর মধ্যে 1 নাম্বারটি হচ্ছে অ্যাসিডিয়াসিয়া। অ্যাসিডিয়াসিয়া কি? তো এদের বৈশিষ্ট্যগুলো তোমরা বইয়ের মধ্যেই পাবে। এই অ্যাসিডিয়াসিয়া শ্রেণীর প্রাণীদের দেহ হচ্ছে নলের মতো এবং স্ফীতকায়। হ্যাঁ, স্ফীত নলের মতো। তারপর দেহের আবরণ স্থায়ী, এদের যে দেহের আবরণটা আছে সেটা হচ্ছে স্থায়ী আর পুরু এবং হচ্ছে অর্ধস্বচ্ছ। দেখো একেবারে ঘন না আবার খুব স্বচ্ছ সেটাও না। হ্যাঁ, সেজন্য বলা হচ্ছে কি অর্ধ স্বচ্ছ। পরিণত প্রাণীতে এদের ল্যাজ থাকে না। এখানে 2টি উদাহরণ দিয়েছি, দেখো অ্যাসিডিয়া ম্যান্টুলা এবং হার্টম্যানিয়া মোমাস। এই যে এটা হচ্ছে অ্যাসিডিয়া ম্যান্টুলা এবং হার্টম্যানিয়া মোমাস। তারপর থেলিয়েসিয়া শ্রেণী 2। থেলিয়েসিয়ার ক্ষেত্রে কি? থেলিয়েসিয়া বুঝতেই পারছো, দেহটা নিশ্চয়ই থ্যালাসের মতো হবে, মানে যার উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত থ্যালাস যেটাকে বলে যে মূল কাণ্ড পাতায় বিভেদিত করা যায় না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে, আমরা এখানে যাই যে এই শ্রেণীর মধ্যে যেই প্রাণীগুলো আছে সেগুলো লেবু বা পিঁপের মতো। এই যে পিঁপে আকৃতি দেখতে পাচ্ছ, আর এগুলো কেমন লেবু লেবু ভাব, তাই না? লেবুর মতো বা পিঁপে আকৃতির বলা হচ্ছে। আর হচ্ছে দেহের আবরণ পাতলা এবং স্বচ্ছ। দেখো ভিতরে কি আছে সব কিন্তু দেখা যাচ্ছে, এতটাই স্বচ্ছ। হ্যাঁ, পাতলা এবং স্বচ্ছ। পরিণত প্রাণী ল্যাজবিহীন। ল্যাজে দেখা যাচ্ছে কোথাও? দেখা যাচ্ছে না। এই তার পরিণত প্রাণী হচ্ছে ল্যাজবিহীন। 2টি উদাহরণ দেখো, সালপা ম্যাক্সিমা কি? সালপা ম্যাক্সিমা এবং 2 হচ্ছে পাইরোসোমা আটলান্টিকাম। পাইরোসোমা আটলান্টিকাম, ঠিক আছে?
তারপর 3 হচ্ছে লার্ভেসিয়া। হ্যাঁ, লার্ভেসিয়ার নাম শুনে বুঝতে পারছো নিশ্চয়ই জীবগুলো লার্ভার মতো হবে। হ্যাঁ, তো এর অন্তর্ভুক্ত, এই শ্রেণীর অন্তর্ভুক্ত প্রজাতিরা কি করে, কি কেমন আকৃতি দেখতে, লার্ভার মতো বা ব্যাঙাচির মতো। দেখো এখানে দেখতে ব্যাঙাচির মতো লাগছে না? তো দেহের আবরণ সাময়িক, তাদের দেহের আবরণটা কিন্তু সাময়িক এবং জিলোটিনের মতো। হ্যাঁ, এবং স্বচ্ছ। এই যে দেখো ভিতরে কি আছে কি নেই সব বোঝা যাচ্ছে, স্বচ্ছ। পরিণত প্রাণীতে লেজ থাকে, দেখতেই পাচ্ছ তাদের লেজ আছে। তো উদাহরণ দুটি কি কি, ওইকোপ্লিউরা ডায়োইকা, ওইকোপ্লিউরা ডায়োইকা। হ্যাঁ, তারপর অ্যাপেন্ডিকুলারিয়া সিকুলা, অ্যাপেন্ডিকুলারিয়া সিকুলা। তো বৈজ্ঞানিক নাম সহ বৈশিষ্ট্য সব পড়ে ফেলবে। এখানে তোমাদেরকে বারবার বলছি, এই অধ্যায়ের প্রধান চ্যালেঞ্জ কিন্তু বৈজ্ঞানিক নামগুলো। হ্যাঁ, প্রচুর পরিমাণে বৈজ্ঞানিক নাম, কিন্তু আমি চিত্রের সাহায্যে, রঙিন রঙিন চিত্রের সাহায্যে একটু আনন্দদায়ক করে বোঝানোর চেষ্টা করেছি, দেওয়ার চেষ্টা করেছি, যাতে তোমাদের পড়তে মজা লাগে, আনন্দ লাগে, যাতে তাড়াতাড়ি পড়াটা আয়ত্তের মধ্যে চলে আসে, সেই চেষ্টা করেছি। তো তোমরা অবশ্যই বৈজ্ঞানিক নামগুলো পড়ে ফেলবে, আয়ত্তের মধ্যে নিয়ে আসবে, বারবার পড়বে। বারবার না পড়লে কিন্তু মনে থাকবে না। প্রায় সময়ই বলে ম্যাম মনে থাকে না, মনে থাকে না। মনে থাকার একটাই উপায়, সেটা হচ্ছে বারবার পড়া। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আজকে যা পড়িয়েছি তোমরা আজকের মধ্যেই বই খুলে পড়ে ফেলবে, প্রয়োজনে আবার দেখবে ক্লাসটা। যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। সামনের ক্লাসে আবার কথা হবে।